নমস্কার। গল্পের কোলাহলের ৩৬ নম্বর এপিসোডে সকলকে স্বাগত। আজকে রয়েছে তোমাদের সকলের জন্য একটি আলেয়ার ডাকের সত্যি ভৌতিক ঘটনা, যেটা পাঠিয়েছে সৌরভ, ডায়মন্ড হারবার থেকে। এরকমই কেউ নিজের লেখা গল্প বা ঘটনা খুব সহজেই পাঠিয়ে দিতে পারো আমাদের মেল আইডি golperkolahol@gmail.com-এ। ঘটনা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দিও। চলে যাই সরাসরি ঘটনায়। আমি অয়ন আছি তোমাদের সাথে। শুরু করছি আজকের ঘটনা। নমস্কার দাদা, আমি সৌরভ। ঘটনা পাঠাচ্ছি ডায়মন্ড হারবার থেকে। এই ঘটনাটি ঘটেছিল আমার বড়দাদুর সাথে। তার মুখ থেকেই শুনেছিলাম আমি ঘটনাটি। আমাদের বাড়ির সবাই ভয় পেত বড়দাদুকে এই ঘটনাটি শোনার পর থেকে। গল্পের কোলাহলে আমি এই ঘটনাটি প্রথম পাঠালাম। যদি পছন্দ হয় তাহলে পাঠ করে শুনিও তোমার গলায়। যদি লেখায় কিছু ভুলভ্রান্তি হয় তাহলে ঠিক করে নিও। আমার বড়দাদুর বয়স ছিল তখন ৩২। আমাদের পুরনো গ্রামের বাড়ির বেশ কিছুটা দূরে ছিল একটা বিল। সেখানেই বড়দাদু মাছ ধরতে যেত। ছোট থেকেই গ্রাম্য পরিবেশে বড় হয়েছিল বলে কোনোদিনই বড়দাদু ভূত প্রেত এসব কিছুতেই মানত না। চাষের জমিতে অনেক রাতও কাটিয়েছিল। তবে তার জীবনে ওই একটাই অস্বাভাবিক ঘটনা ঘটেছিল, যেটার পরে বড়দাদু মধ্যরাতে ওই বিলে আর মাছ ধরতে যেত না। সময়টা ছিল বৈশাখ মাস। রাত ২টোর সময় বাড়ি থেকে বেরিয়ে বিলের দিকে রওনা দেয় বড়দাদু। হাতে ছিল তার একটা ছোট টর্চ। আকাশে তখন ভালোই মেঘ করেছিল, সাথে বজ্রপাতও হচ্ছিল। আলোর ঝলকানিতে চোখটা মাঝে মাঝে ধাঁধিয়ে যাচ্ছিল। বড়দাদুর মা অনেক করেই বারণ করেছিল সেই রাতে মাছ ধরতে না যেতে। জোয়ান বয়সের রক্ত তখন শরীরে, তাই শোনেনি কথা। বিলের ধারে ছোট ডিঙি নৌকার ওপর জালটা তুলে কাদার ওপর থেকে ডিঙিটা ঠেলে নামায় বিলের মধ্যে। তখন ঝোড়ো ঠান্ডা হাওয়ার বেগটাও যেন বাড়ছিল। বড়দাদু একবার ভাবে সেই সময় দাঁড়িয়ে যে এরকম অবস্থায় জলে মাছ ধরতে যাওয়াটা ঠিক হবে কি না। বড় নদী হলে হয়তো যেত না। ছোট বিল ভেবে ডিঙিটা নিয়ে এগিয়ে যায় বিলের মাঝামাঝি। মাঝামাঝি বললে ভুল হবে। ওই বিলটার ওপারে ছিল একটা ছোট্ট জঙ্গল। জঙ্গলের মাঝখানে ছিল একটা ছোট ডোবা। গ্রামের লোকজন ওই জঙ্গল এড়িয়ে চলত। সবাই বলতো ওই জঙ্গলের মাঝের ওই ডোবায় থাকে আলেয়া। সে ডেকে নিয়ে যায় মানুষকে। তারপর সেই মানুষ যখন ফিরে আসে সে পাগল হয়ে যায়। বড়দাদু এসব কথায় বিশ্বাস করত না। সে বিলের এই পার ঘেঁষেই ডিঙিটা নিয়ে চলে, সেখানেই জাল ফেলে। মাছ বরাবরও যায় না, ওপারের জঙ্গলের ধারেও যায় না। আবহাওয়াটা ঠান্ডা হতে থাকে, যেন কোথাও সদ্য কালবৈশাখীর ঝড়টা হয়ে গেছে। বাতাসে ভেজা মাটির গন্ধ যেন বাড়তে থাকে। আকাশে ফাটা ফাটা লাল মেঘ আর অন্ধকার বিল একটা গা ছমছম পরিবেশ তৈরি করেছিল। সেই মুহূর্তেই খুব কাছেই কোথাও বাজ পড়ে। তার আলোর ঝলকানিতে চোখ ধাঁধিয়ে যায় বড়দাদুর। তবে ওই বজ্রপাতের আলোয় দাদুর একটা জিনিস চোখে পড়ে। উল্টো দিকের জঙ্গলের ওই কাদা পাড়ের উপর যেন কেউ একজন দাঁড়িয়ে। ভালোভাবে দেখে, কিন্তু আর কিছুই চোখে পড়ে না। জালটা অল্প ভারী লাগে, টান পড়ে জালে। দাদু টেনে তোলে জালটা। তবে জালটা যেন ভারী হতে থাকছিল যত উপরে তুলছিল।
এরকমটা হয়ে থাকে, তবে এতটাও ভারী হয় না। প্রায়ই দাদু মাছ ধরত ওই বিলে। এত ভারী জাল তার কোনোদিনও হয়নি। গায়ের সর্বশক্তি লাগিয়ে জালটা তোলে ডিঙিতে। আশ্চর্য হয়ে যায়, জালটা ফাঁকাই থাকে, তাতে একটাও মাছ নেই। আবার জালটা ফেলার জন্য প্রস্তুত হচ্ছিল, সেই সময় চোখ যায় উল্টো দিকের জঙ্গলের মধ্যে। ভেতর থেকে আসছে একটা অদ্ভুত সবুজ আলোক রশ্মি। অন্ধকার জঙ্গলের মধ্যে সেই সবুজ আলো যেন এক মায়াবী রূপ নিয়েছে। সাথে সাথে কানে আসে একটা অদ্ভুত আওয়াজ, যেন ওই জঙ্গলের ভেতরে কেউ ঢোল জাতীয় কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছে। ওই আওয়াজটা যেন মন্ত্রমুগ্ধ করে দেয় দাদুকে। কোনো এক মায়াবী টানে ডিঙিটা নিয়ে গিয়ে দাঁড় করায় ওই জঙ্গলের শেকড় আর কাদায় ভরা পাড়ে। ডিঙি থেকে নেমে সোজা হেঁটে যেতে থাকে জঙ্গলের গভীরে। মনটা যেন কাঁদছিল দাদুর, যেন কোনো আদিম কষ্ট গ্রাস করছিল তাকে। ওই সবুজ আলোর উৎসর দিক থেকেই আসছিল ঢোলের আওয়াজটা। বেশ কিছুটা পথ হেঁটে দাদু পৌঁছায় ওই ডোবার কাছে। সেখানে দেখে ডোবার ভেতর থেকে আসছে ওই সবুজ আলোক রশ্মি, আর ওই ঢোলের আওয়াজটাও যেন আসছে ডোবার ভেতর থেকে, যেন ডাকছে কেউ দাদুকে ডোবার ভেতরে। সতর্ক হয়ে যায় দাদু। মনে পড়ে গ্রামের লোকেদের মুখের ওই কথাগুলো। দাদু তড়িঘড়ি পেছনে ফিরে হাঁটা লাগাতে যাবে, এমন সময় পেছন থেকে একটা ডাক আসে। শুরু করেছিস দেখা, পুরোটা দেখেই ফিরতে পারবি। গলার আওয়াজটা শুনে দাদুর ভয় লাগতে থাকে, কারণ আওয়াজটা ছিল তার নিজেরই, হুবহু এক কণ্ঠ। ঘুরে পেছনে দেখে বরদাদু। সারা শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়। ওই পুকুরের ওপার ঘিরে দাঁড়িয়ে তারই পরিবারের লোকজন, তবে তারা তো মারা গেছে বহুকাল আগে। সবার মাঝখানে দাঁড়িয়ে দাদুর বাবা। বরদাদুর বাবা মারা গেছিল সাপে কামড়ে 5 বছর আগে। সেটা মনে পড়ে বরদাদুর। সারা শরীরের লোমগুলো তখন খাড়া হয়ে যায়, ইঙ্গিত দিতে থাকে ওই জঙ্গল থেকে পালানোর। তবে পাটা আটকে যায়, যেন মাটি কামড়ে ধরে। পুকুরের ওপারে তখন দাঁড়িয়ে তারই পরিবারের সকল মৃত মানুষরা। তাদের শরীরের পোশাকগুলো ছিল এক, যেরকমটা ঠিক তাদের মৃত্যুর সময় গায়ে ছিল। হঠাৎ দাদুর বাবা ডাকতে শুরু করে দাদুর নাম ধরে, শেখর, শেখর। আওয়াজটা যেন দাদুর কানের ভেতরে বেজে ওঠে। মাথায় অসহ্যকর যন্ত্রণা শুরু হয়। 2 হাত দিয়ে কানটা চাপা দেয়, কিন্তু সেই আওয়াজ কানের ভেতরে যেন হতে থাকে। ডাকতে থাকে দাদুর বাবা দাদুকে নিজের কাছে। শেখর, আয় আমার কাছে আয় শেখর। কষ্ট থেকে মুক্তির একটাই যে রাস্তা, আমার কাছে আয় বাবা। তীক্ষ্ণ আওয়াজটা কান দিয়ে মাথার ভেতরে বাজতে থাকে। চেঁচিয়ে ওঠে দাদু, চুপ করো, চুপ করো, আমি আর নিতে পারছি না, তোমার কাছেই আসছি। এই বলে এগিয়ে যায় ডোবার দিকে, তবে পারে না, থমকে যায়। দেখে ডোবার ওপারে কেউ নেই,
ঢোলের আওয়াজও নেই। আর ওই সবুজ আলোটা যেন ডোবার ভেতরে খুব মৃদুভাবে জ্বলছে। সেটায় অন্ধকার জঙ্গলের মধ্যে ডোবার জলটা এক অতি প্রাকৃতিক রূপ ধারণ করেছিল। সেই সময় ডোবার জলটা হঠাৎ কেঁপে ওঠে। জলের ভেতর থেকে উঠে আসে একটা মাথা। আবছা আলোয় চেনা লাগে মুখটা দাদুর। গোটা শরীরটা নিয়ে জলের ভেতর থেকে উঠে এসে দাঁড়ায় বড়দাদুর সামনেই। গলা থেকে আওয়াজ বেরোয় না। দাদু দেখে দাদুর সামনে ওই জল থেকে উঠে এসে দাঁড়িয়েছে হুবহু দাদুর মতোই দেখতে একজন। তার পোশাক একদম অবিকল এক। পার্থক্য ছিল শুধু দুটো, তার শরীর জলে ভেজা আর চোখের জায়গাটায় কালো অংশ বলতে কিছুই ছিল না। ভ্যাট ভ্যাট করছে পুরো সাদা চোখটা। ওই দেখেই দাদু ছুটে পালাতে থাকে পেছনের দিকে, যেদিকে ডিঙিটা ছিল। পেছন থেকে ভেসে আসে দাদুর গলা, নিজের থেকে কতদিন পালাবি? এখন তুই আর আমি একই। দাদু ছুটতে থাকে। ছোট টর্চটাও ডিঙিতে রেখে এসেছিল। অন্ধকার জঙ্গলে পাগলের মতো ছুটে কোনো রকমে পৌঁছায় ডিঙিতে। ডিঙিটা নিয়ে ওপারে তুলে কোনো রকমে ছুটে বাড়িতে পৌঁছায়। পেছনে দাদুর নিজের গলার আওয়াজটা তখনও আসছিল। পেছনে বললে ভুল হবে, আসছিল যেন তারই মাথার ভেতর থেকেই। কানে যেন বাজছিল সেই এক কথা, তুই আর আমি যে এক, তুই আর আমি যে এক। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। দাদুর মা জিজ্ঞাসা করেছিল এত তাড়াতাড়ি ফেরার কারণ। দাদু কিছুই বলেনি মাকে, পাছে সবাই ভয় পাবে। এরপর থেকেই শুরু হয়েছিল দাদুর এক অন্য রকমের জীবন। কারোর জীবনে কোনো ক্ষতি হওয়ার আগেই দাদু বুঝতে পেরে যেত সেটা আগে থেকেই। গ্রামের মধ্যে ভালোই নাম হলো বড়দাদুর। সবাই মানতে থাকলো বড়দাদুকে কোনো বড় জ্যোতিষবিদ হিসেবে। দাদু কাউকেই আসল কারণটা বলেনি। দাদুর মা যখন মারা যায়, দাদু আগে থেকেই বলে দিয়েছিল তার মৃত্যুর দিনক্ষণ সবই চলছিল ঠিকই। ভালোই পয়সা উপার্জন করেছিল দাদু লোকের ভবিষ্যৎ বলে। তবে দাদুর মস্তিষ্ক ধীরে ধীরে বেগড়াতে শুরু করলো। আমার জন্মের পর থেকেই বড়দাদুকে দেখতাম একটা ঘরে বসে বিড়বিড় করে সামনের সোফার দিকে তাকিয়ে কার সাথে যেন কথা বলতো। মাঝে মাঝে ভালো কথাও বলতো, আবার মাঝে মাঝে পাগলের মতো আচরণ করত। এরকমই একদিন দুপুরে আমাদের বাড়ির প্রায় সবাইকেই ডাকে বড়দাদু তার ঘরে। সবাই গোল হয়ে বসি দাদুকে ঘিরে। তখন বড়দাদু বলেছিল তার জীবনের এই ঘটনাটা, যেটা তার সাথে ওই বিলে ঘটেছিল। আর বলেছিল, আমার কোনো মৃত্যু দেখার শক্তি নেই, তবে ওই যে দরজার সামনে যে দাঁড়িয়ে আছে ওটা অবশ্য আমি। ও আমার কানে সব বলে দেয়। আমরা সবাই তাকাই দরজার দিকে, কাউকেই দেখতে পাই না। ভয়ও লাগে সবারই। বাবার জেঠু ভাবে বড়দাদুর মাথাটা পুরোটাই হয়তো খারাপ হয়ে আসছে। বড়দাদু তারপর বলে তার নিজের মৃত্যুর সময় ও তারিখটা। তারপর প্রায় সবাইকে তাড়া করেই ওই ঘর থেকে যেন বার করে দেয়। যা, বেরিয়ে যা, আমার ঘরে তোরা কি করছিস? থাকবি না তোরা আমার ঘরে, বেরিয়ে যা। কিছুদিন বাদেই দাদুকে নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে। ডাক্তার বলেছিল দাদুর নাকি মস্তিষ্কর ওপর অনেক চাপ পড়েছে, কোনো কিছুতে ভয় পাওয়ার জন্য।
রোগটা বলা হয়েছিল পিটিএসডি। সেটা অবশ্য আমাদের বাড়ির সবাই আগে থেকেই আন্দাজ করেছিল। তার 6 মাসের মাথায় বড়দাদু মারা যান। সেদিন আমাদের বাড়ির সবাই কিছুটা হলেও বিশ্বাস করে দাদুর সেদিনের বলা ওই কথাগুলো, কারণ দাদু তার মৃত্যুর দিন আর সময় যেরকমটা বলেছিল ঠিক সেই দিন আর সেই সময়ই দাদু মারা যায়। তবে আমি এখন অনেক বড়, শিক্ষাগত যোগ্যতাও ভালোই অর্জন করেছি। দাদুর সেদিনের বলা ওই কথাগুলোর সাথে মিলে আমাদের আলেয়ার ঘটনার সাথে। ওরকম আলো দেখা যায় যেরকম ঠিক বড়দাদু দেখেছিল। তবে এটার বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে একটা। কোনো জলাভূমি অঞ্চলে জৈব পদার্থের ক্ষয়ের জন্য কিছু গ্যাস বেরোয়, সেগুলো অক্সিজেনের সংস্পর্শে এসে ওরকম আলোর সৃষ্টি করে। তবে দাদুর নিজেকে দেখা, পরিবারের মৃতদের দেখা বা সবার ভবিষ্যৎবাণী করা, এগুলোর ব্যাখ্যা আজও আমার কাছে নেই। একটি হাড় হিম করা ঘটনা পাঠ করলাম, বেশ অন্যরকম ভালো লাগলো ঘটনাটা পাঠ করে। অসংখ্য ধন্যবাদ সৌরভ এরকম ঘটনা পাঠানোর জন্য। আর হ্যাঁ, তোমার শেষের বলা বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে আমি একদম একমত। ডোবা বা সোয়াম্পি এরিয়া অঞ্চলে ডিকম্পোজিশনের সময় মিথেন আর ফসফাইন গ্যাস রিলিজ হয়। আর একটা জিনিসও আমার মাথায় এলো, ওই গ্যাস কিন্তু মানুষকে হ্যালুসিনেশনসও করায়। তবে ভবিষ্যৎবাণী করার শক্তির রহস্যটা আমাকে সব থেকে বেশি ভাবিয়ে তুলছে। আর একটা জিনিসও ভাবিয়ে তুলছে, ওই জালটা ফাঁকা থাকা সত্ত্বেও ভারী লেগেছিল কেন দাদুর, এটাও ভাবনার বিষয়। আর একটা জিনিসেরও আমি ব্যাখ্যা পাইনি। প্রথম যখন বজ্রপাতটা হলো সেখানে কাকে দেখেছিল দাদু? সেই আলোতে দাদু কাউকে একটা দেখেছিল, সেটা কে ছিল সেটারও আমি ব্যাখ্যাটা পেলাম না। যাই হোক, শ্রোতা বন্ধুরা জানাও কমেন্ট করে তোমাদের কাছে আজকের ঘটনার কোনো ভৌতিক বা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে নাকি। এটা বেশ একটা অন্য রকমের প্রশ্ন ছুড়ে দিলাম তোমাদের কাছে। কমেন্ট করে জানিও, কিন্তু লাইক শেয়ার করে একটু ভালোবাসা দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।